আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিয়ে করবা না, ফুফাতো বোন নিয়ে ফ্রিতে ঘুরতে এসেছ তাই না? এইসব বন্টন সবাই বলে, আসল বেলা অন্য কিছু পাওয়া যায় খুঁজতে গেলে। আমাদের এই বন্টন বোঝাতে এসো না, বুঝলে? চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে আমার। বিভোর ভাই ওনাদের বললেন, আমাদের বাসায় ফোন দিন প্রয়োজনে, আমাদের গার্জিয়ানকে জানান, যা করার তারা করবে, আমাদের ছেড়ে দিন। একজন মহিলা বলে উঠলেন, তোমাদের বাসায় জানালে কি হবে? তাদের যা বোঝাবা তাই বুঝবে, তারা তো আর জানে না এখানে কি করছো তোমরা। এমন সময় টুপি মাথায়, হাতে খাতাপত্র দাড়িওয়ালা একজনকে দেখলাম। ওনাকে দেখে মাথা ফাঁকা হয়ে এলো আমার। মানে ইনি কাজী সাহেব। সত্যিই কি আমার জীবনে এত বড় সর্বনাশ হয়ে যাবে এখন? কি এমন পাপ করেছিলাম আমি? কি ভুল করেছিলাম যার জন্য এত বড় শাস্তি পাবো আমি? এখনই বিয়ে পড়ানো হবে আমাদের। বিভোর ভাইয়ের সাথে ঝামেলা চলছে এখানকার মানুষজনের। বিভোর ভাইয়ের গায়ে হাতও তুলেছে কয়েকজনে। অচেনা জায়গা নিজের ক্ষমতা প্রয়োগ করেও লাভ নেই। হিতে বিপরীত ছাড়া আর কিছুই হচ্ছে না। আকাশপানে তাকিয়ে চোখ দিয়ে দুফোঁটা হৃদয় ফাটা চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আল্লাহ, তুমি তো জানো আমার মনে কি আছে। প্লিজ বাঁচাও আমাকে। এমন বাজে কোনো জীবন আমি চাই না। এমন জীবন আমাকে দিও না, তাহলে আমি বাঁচতে পারবো না। প্লিজ কাউকে পাঠাও যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। রাস্তার সাইডে অনেকগুলো দিঘি কাটা। দিঘির পাড় দিয়ে ছোট্ট ছোট্ট ঘর। হয়তো এসব ঘরে থেকে মাছ পাহারা দেয় এখানকার দিঘির মালিকরা। কোনো উপায় না পেয়ে বিভোর ভাই বললেন, আমাদের একটু আলাদা কথা বলতে দিন প্লিজ। আপনাদের সব কথা আমরা মেনে নিচ্ছি, জাস্ট এটুকু করেন প্লিজ। তারা ভেবে চিনতে অনুমতি দিলেন। দিঘির পাড়ে অবস্থিত একটি ঘরে আমরা প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করে হাউমাউ করে আমি কেঁদে দিলাম, বিভোর ভাই প্লিজ কিছু করেন, এমন কিছু হলে আমি বাঁচবো না। বিভোর ভাই আমাকে বলেন, বোন তুই চিন্তা করিস না, আমরা দুজনেই বাজে একটা জায়গায় আটকে গিয়েছি। এখন আমি চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারবো, বাট তোকে এদের মাঝে কিভাবে রেখে যাব? এরা তোর সাথে যা কিছু করতে পারে। আমি কেঁদেই যাচ্ছি একভাবে। বিভোর ভাই আমাকে বলেন, কাঁদিস না দিয়া, বিহানকে মেসেজ করেছিলাম, আদেও কি মেসেজটা পেয়েছে জানি না। বিহান এখানে আসলে কিছুটা স্বস্তি পেতাম। এমন কিছু হলে আমি বিহান ভাইয়ের সামনে মুখ দেখাতে পারবো না বিভোর ভাই, কারণ আমি বিহান ভাইকে ভালোবাসি। বিভোর ভাই, আমার রক্ত শিরা উপশিরায় ছড়িয়ে আছে বিহান ভাই। আমার মন প্রাণ আত্মা জুড়ে ওনার বসবাস বিভোর ভাই। আমার জীবনের সব কিছুর সাথে জড়িয়ে আছে বিহান ভাই। ওই হৃদয়হীন নিষ্ঠুর মানুষটার মনে আমি ভালোবাসার বসন্ত ছড়িয়েছিলাম বিভোর ভাই। বোন, তুই এগুলো কি বলছিস? বিহানকে তুই? হ্যাঁ বিহান ভাই, ওনাকেই আমি ভালোবাসি। বিহান এটা জানে দিয়া? সব জানেন, উনিও আমাকে ভালোবাসেন বিভোর ভাই। এমন কিছু হলে উনি এটা সহ্য করতে পারবেন না। সত্যি বিহানও তোকে ভালোবাসে দিয়া? ও নিজে মুখে বলেছে তোকে কখনো? আমি কোনো কথা না বলে হু হু করে কেঁদে উঠলাম। এমন সময় দুজন লোক এসে আমাদের বলল, দ্রুত উঠে এসো, বাকি গল্প বিয়ের পর করো। এই বিয়ে কথাটা যেন পৃথিবীর সব থেকে বিশ্রী কথা আমার কাছে। বিয়ে মানে একটা অভিশাপের নাম। বিয়ের থেকে বাজে কোনো অভিশাপ পৃথিবীতে আর কোনো কিছুতে হতে পারে না। মৌলভী বিয়ে পড়াচ্ছেন। বুকের মাঝে অশান্তির তুফানে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আমার। এক্ষুনি মরে যেতে চাই আমি, এর চেয়ে মৃত্যু ভালো আমার। জীবনটা এইভাবে এলোমেলো হয়ে যাবে আমার। চারিদিক থেকে সবাই প্রেশার দিচ্ছে কবুল বলার জন্য। বিভোর ভাই চুপ হয়ে নিচুর দিকে তাকিয়ে আছেন। নিজের বোনকে কি কেউ কবুল বলতে পারে? ওনার কাছে আমি ওনার বোনই। 15-20 বার বিভোর ভাইকে প্রেশার দেওয়া হয়ে গিয়েছে কবুল বলার জন্য, কিন্তু উনি চুপ করেই আছেন। এমন সময় ভিড়ের পেছন থেকে কেউ একজন কবুল বলে উঠল। সবার দৃষ্টি পেছনে যেতেই অবাক হয়ে গেল সবাই। হ্যান্ডসাম একটা ছেলে এসে অন্যের বিয়ের আসরে কবুল বলছে। চিরচেনা কণ্ঠস্বরটা শুনে আমি আর বিভোর ভাই দুজন দুজনের দিকে তাকালাম। এখানে অত লম্বা কোনো ছেলেই নেই। সবার উপর থেকে ওনার মাথাটা দেখা যাচ্ছে। ওনাকে দেখে যেন আরও ভীষণ কান্না পেয়ে গেল। মানুষ ভিড়ের পিছনে ওনাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম। বিভোর ভাই দ্রুত উঠে গিয়ে বিহান ভাইকে জড়িয়ে ধরল। বিহান ভাই বিভোর ভাইকে বললেন,
চিন্তা করিস না, আমি আছি তো। একজন ভদ্রলোক প্রশ্ন করলেন। আপনি কে? আর কবুল বললেন যে? আপনারা যাকে বিয়ে দিচ্ছেন আমি তার হাজবেন্ড। কথাটা শুনে সবাই চমকে গেল। তাহলে উনি কে? বিভোর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আমার শালাবাবু, উনি আমার বউয়ের মামাতো ভাই। উনি আপনার বউ? সত্যি? বউ না হলে কি আরেকজনের বউকে বউ দাবি করছি? তাই মনে হয় আপনাদের? কেউ একজন বলে উঠলেন। আপনি ওনার হাজব্যান্ড, তার প্রমাণ কি? এমনও তো হতে পারে এখানকার পরিস্থিতি দেখে সুযোগ নিতে চাইছেন। আপনি বললে কি আমরা মেনে নিব? আপনারা মেনে না নিলেও এটাই সত্যি। রাস্তাঘাটে ছেলে মেয়ে দেখলে তাদের ইচ্ছের বিরুদ্ধে এভাবে বিয়ে দিয়ে দেন আপনারা। এগুলো আইনত অন্যায়। আমাদের এলাকায় এইসব ভণ্ডামি চলে না। আপনার বউ হলে এখানে আরেকবার বিয়ে করো, দেখি আপনি কেমন সত্যি বলছেন। বিয়ে না করলে 3 জনকেই ভিডিও করো, এসব ভণ্ডামি হতে দিব না। আমার কাছে এসে আস্তে করে বললেন। আমাকে বিয়ে করতে কি আপত্তি আছে? আমি হালকা হেসে সম্মতি জানালাম। বিহান ভাই কাজী সাহেবকে বললেন। বিয়ে পড়ান। কাজী সাহেব আমাদের বিয়েটা পড়িয়ে দিলেন। হুট করেই এলোমেলোর দিকে এগোচ্ছিল জীবনটা, আর সেখান থেকেই বিহান ভাই এসে আটকে দিলেন। এইভাবে আমাদের বিয়ে হয়ে যাবে ভাবতেও পারিনি। এইভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারলাম না। কিছুক্ষণ আগেও অবিবাহিত ছিলাম আমি, আর এখন বিবাহিত। ভাবতেই কেমন একটা লাগছে। জীবনের সব থেকে যাকে বেশি ভালোবেসেছি আজ আমি তারই বউ। একজন মহিলা এখানকার দিঘিতেই থাকেন, ওনার ফ্যামিলি নিয়ে। আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই যে নতুন বউ, এদিকে এসো। যতই আগে বিয়ে থাকুক, আজ আবারও বিয়ে হয়েছে তোমাদের, তাই আজ আবারও ফুলসজ্জা হবে। বারবার ফুলসজ্জার সুযোগ কজনে পায় শুনি? ফুলসজ্জা কথাটা শুনেই ভীষণ লজ্জা পেয়ে গেলাম আমি। ক্রমশ মানুষজন কমে গেল। এই দিঘির পাড়ে বসে আছি আমরা 3 জন। কিছুক্ষণ আগে আমার সাথে যে কথা বলেছিল ওনার নাম রমলা। নিজের স্বামীকে ছেড়ে নাকি এখানে পালিয়ে এসেছেন অন্য একজন পুরুষের সাথে। এই দিঘির লিজ নিয়ে এখানে মাছ চাষ করে খাচ্ছেন ওনারা। বিভোর ভাই বললেন, বিহান, তুই কিভাবে এলি এখানে? তোর মেসেজটা দেখে মাথা নষ্ট হয়ে গেছিল আমার। আমি যে কি দ্রুত বাইক চালিয়েছি আল্লাহ জানে। আমি বাইকে থাকলেও মন এখানে ছিল। আমার মনে হচ্ছিল তোদের কোনো ক্ষতি না হয়। এখন কি করবি বিহান? বিয়ের কথা কি সবাইকে জানাবি? এভাবে জানালে আমাদের নিয়ে বাজে কিছু ভাবতে পারে। দিয়ার বাবা ফুপিকে প্রেশার দিতে পারে। ফুপির কোনো অসম্মান হোক সেটা চাই না আমি। 15 দিন পরে আমার এক্সাম শুরু, এরপর 6 মাসের ইন্টার্ন করেই সবাইকে জানাবো। দিয়া ও ইন্টার পাস করুক, অ্যাডমিশন নিয়ে নিক আগে, তারপর। বিহান, অতঃপর বিয়ে উপলক্ষে ট্রিট চাই আমার। তোকে আর তোর বোনটা উদ্ধার করেছি আমি, তাই ট্রিট আমার চাই। রমেলা আন্টিকে বিদায় দিয়ে আমরা চলে আসার কথা ভাবতেই প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হলো। ধুলোবালি চোখে মুখে ভরে গেল। গাছের ডাল ভেঙে পড়ছে। এক্ষুনি ঝড় শুরু হবে। এইভাবে বেরোনোও সম্ভব নয়। রমেলা আন্টি আমাকে বললেন, এই যে নতুন বউ, এই ঘরটায় তোমরা থাকো। কুপি ধরিয়ে রেখেছি আমি। বিভোর ভাইকে বললেন আমার সাথে এসো তুমি, ওরা সময় কাটাতে লাগুক। প্রকৃতির প্রচণ্ড তাণ্ডবে উন্মুক্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আমরা 2 জন সদ্য বিবাহিত নবদম্পতি। উথাল পাথাল বাতাসে আমার গাঢ় লাল জর্জেট ওড়না উড়ে গিয়ে ওনার মুখে ছেয়ে গেল। প্রচণ্ড বাতাসে ওনার সিল্কি চুলগুলো উড়ছে। আমার সামনে এই মুহূর্তে যেন পৃথিবীর সবথেকে সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলোক রশ্মি মিনিটে মিনিটে চলে উঠছে। সেই আলোতে ওনার মুখে ছেয়ে থাকা আমার ওড়নাটা চকচক করছে। ঝোড়ো হাওয়া, ঠান্ডা প্রকৃতি এমনিতেই প্রেমিক হৃদয়ে ভালোবাসার বাসনা সৃষ্টি করে। সেখানে ওনার জীবনের একমাত্র নারী যাকে সদ্য বিয়ে করেছে সে সামনে দাঁড়িয়ে। সেই মুহূর্তে ওনার মনে প্রেমের নেশা অতিরিক্তভাবে ওনাকে মাতাল করবে, এটাই স্বাভাবিক। নেশাক্ত নয়নে এগোচ্ছিলেন আমার দিকে। আমি লজ্জা ভয় দুটো মিলিয়ে একাকার করে ফেলেছিলাম। ওনার দিকে তাকাতেই পারছিলাম না। যেমন উথাল পাথাল ঝড় তেমন বৃষ্টি। 1 মিনিটেই ভিজে একাকার হয়ে গেলাম। উনি 1 পা 2 পা করে এগিয়েই আসছেন। ভেজা শরীরে ওনার দিকে হাত বাড়ালাম ওনার দিকে ওড়নাটা নেওয়ার জন্য। উনি ওড়নাটা 1 হাতে পেঁচিয়ে
প্রচণ্ড ঝুম বৃষ্টিতে এক ঝটকায় কোলে তুলে নিলেন। লজ্জায় মরি মরি অবস্থা, চোখে কোনোভাবেই খুলতে পারলাম না। মনে মনে এটাই বললাম, এই বৃষ্টি বারবার সর্বনাশ করে আমার। যতবার বৃষ্টিতে ওনার মুখোমুখি হয়েছি ততবারই কিছু না কিছু ঘটেছে। প্রচণ্ড জোরে বজ্রপাত হওয়াতে ভয়ে মাথা ওনার বুকে মিশিয়ে জড়সড় হয়ে রইলাম। কি অদ্ভুত শিহরণ ওনার এই নেশাক্ত স্পর্শতে। নেশার কিছু না খাইয়ে একটু স্পর্শ করে কিভাবে একটা মানুষের শরীরে নেশা ধরিয়ে দেওয়া যায় সেটা বোধহয় উনিই ভালো জানেন। কুড়ে ঘরের ছনের চালের ছাউনি দিয়ে কি সুন্দর পানি ঝরে পড়ছে, চারিদিকে দিঘিতে পানির ঝর্ণা বয়ে চলেছে। উনি কোলে তুলে নিয়ে ছাউনির নিচে গেলেন। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবে দুজন দুজনকে অনুভব করছি। অপলক নয়নে তাকিয়ে আছেন আমার দিকে, ওনার চোখের পলকই পড়ছে না। তার কিছুক্ষণ পরেই বিহান ভাই আমাকে ওনার কোল থেকে নামিয়ে দিয়ে বললেন, এত লজ্জা কেন পাচ্ছ দিয়া? ওনার মুখে আমার নাম সহ তুমি সম্বোধন শুনে অবাক করা নয়নে তাকিয়ে রইলাম। ভেজা গায়ের সাথে লেপ্টে যাওয়া শার্টে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন উনি, আর স্নিগ্ধ নয়নে তাকিয়ে আছেন আমার দিকে। এই চাহনি আর এই তুমি সম্বোধন দিয়া ডাকে কি এটাই বোঝালো তুমি আমার অর্ধাঙ্গিনী? এভাবে নেশাক্ত নয়নে তাকিয়ে আছো কেন দিয়া? হয় আমাকে তোমার খুব কাছাকাছি আসতে দাও, নয়তো কিল মি প্লিজ। ওনার কথা আরও লজ্জায় ফেললো আমায়। আপনি তো আমাকে কখনো তুমি বলার সময় দিয়া বলেন না। এখনের তোমাতে আমার বউকে খুঁজে পাচ্ছি দিয়া, আর বউকে নাম ধরে তুমি বলে ডাকলেই আদর আদর বৃষ্টি বৃষ্টি ভাব থাকে। লজ্জায় চিবুক নামলো আবারও আমার। তোমাকে ওই মহিলা কি বলল দিয়া? আজ ফুলসজ্জা আমাদের। ফুল ছাড়া ফুলসজ্জা কিভাবে শুনি? ফুল আনলে ফুলসজ্জা করবে। হ্যাঁ, ফুলের বিছানায় শুয়ে থাকবো, ফুলের সজ্জা হবে। সাথে তোমার হাজবেন্ড থাকলে তো অনেক কিছু হবে। বারবার লজ্জা দিচ্ছেন কেন শুনি? আপনি আমার হাজবেন্ড, এটা ভাবতেই লজ্জা লাগছে খুব। এটা তো হওয়ারই ছিল। এই কিশোর মনের ভালোবাসা তুমি কি বুঝবে পিচ্ছি? এই বৃষ্টির সব দোষ আপনার। কিশোর মনে আমার আনাগোনা এই বৃষ্টি সৃষ্টি করেছে। বৃষ্টি আমার জন্য অনেক লাকি। এই বৃষ্টি আমাকে দিয়েছে প্রথম প্রেমের অনুভূতি। এই বৃষ্টি আমাকে দিয়েছে প্রেমিকাকে মনের কথা জানানোর সুযোগ। এই বৃষ্টি আমায় দিয়েছে তোমায় বউ বানিয়ে সোহাগ রাতে বৃষ্টি বিলাস করার সুযোগ। কপালে চুম্বন করে বললেন, হে বৃষ্টি বিলাসী পিচ্ছি, তোমার বৃষ্টি বিলাসে কেন আমাকে ভেজালে? আমাকে না ভেজালে তো তোমার প্রেমের অনলে পড়তাম না। বারবার বৃষ্টি কন্যা রূপে আমার সামনে কেন এসে আমাকে তোমার মনের মেঘ হতে বাধ্য করো? দেখিতে অনেক লাল লাল শাপলা ফুল ফুটেছে। বিহান ভাই কতগুলো লাল শাপলা এক ঝটকায় তুলে আনলেন। ফুলগুলো ঘরের মধ্যে ফেলে আমার কাছাকাছি এসে দাঁড়ালেন। হঠাৎ মেঘের গর্জনে ছিটকে গিয়ে ওনার বুকে পড়লাম। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি। ওনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। কি হচ্ছিল কিছুই জানি না। মানুষটা কখন ঠোঁটের খুব কাছাকাছি এসেছে জানি না। ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে মাদক নেশার মতো লেগেছিলেন। প্রতিটা আদরের স্পর্শ ভীষণ ভালো লাগছিল আমার। কখন ঝড় বৃষ্টি থেমেছে জানি না, কত সময় পার হয়ে গিয়েছে তাও জানি না। বেডের উপর লাল শাপলার পাপড়ির ছড়াছড়ি। বুঝতে বাকি রইল না শাপলা দিয়েই ফুলসজ্জার খাট সাজিয়েছেন। হঠাৎ খেয়াল হলো গলায় ঠোঁট ডুবিয়ে শুয়ে আছেন বিহান ভাই আমাকে চড়িয়ে নিয়ে। বিছানায় কখন এসছি কিছুই জানি না। এই ভেজা কাপড় নিয়ে বিছানায় কখন বৃষ্টি থেমেছে, আকাশ আবার পরিষ্কার, আবার চাঁদ তারা ফুটেছে। আজকে সত্যি দিন আর রাতটা আমাদের জন্য ছিল। আমার বিয়ে, বৃষ্টি বিলাস, ওনার সাথে ফুলসজ্জা, আবার চাঁদনি রাত। ভীষণ লজ্জা লাগছে। ওনাকে মুখ দেখাবো কিভাবে? বিহানের ফোনে ফোন আসাতে বিরক্ত হয়ে বলেন, ফোন মাই ফুড। কোন ডাফার এমন টাইমে বিরক্ত করে? বারবার কল আসাতে রিসিভ করে বললেন, কি হয়েছে ভাই? কি করিস ভাই? ফুলসজ্জা করছি। বিয়ে করলি কখন? 2 ঘন্টা আগে করেছি। নাইস জোকস, বাট তুইও পারিস না, মানে ফুলসজ্জা। টাইমলি সব পারি। রাখ ফোন। কলটা কার ছিল জানি না, প্রশ্নও করিনি। আমি এক ঝটকায় বিছানা ছেড়ে উঠলাম। ভেজা কাপড়ে ঠান্ডা জমে গেছে শরীরে। আমার সাথে উনিও উঠলেন। বিহান ভাই ওনার ব্যাগ থেকে লং একটা শার্ট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন,
এটা পর ঠান্ডা লেগে যাবে। নিচে কি পরবো? প্লাজো বা সালোয়ার টাইপ কিছু কই পাবো? আন্ডারওয়্যার পরবি আমার। কি? আমি ওসব পড়তে যাব কেন? আর ওড়নাও নেই। কি ফাজিল ছেলে ভাবা যায়। আগে এটা পরে নে। 3/4 দিচ্ছি, পিচ্চি মেয়ের আবার ওড়না লাগে? যা দেখার তা তো দেখেই ফেলেছি। আমি ওনার কথা লজ্জায় বাক শক্তি হারালাম। ওনার সাদা শার্ট পরে নিলাম, হাঁটু অবধি পড়েছে আমার। ওই 6 ফিট মানুষের সামনে আমি আসলেই পিচ্ছি। কি অসভ্য একভাবে আমার দিকে তাকিয়ে আছে। কাছুবাছুভাবে বললাম, এভাবে তাকিয়ে থাকলে পরবো কিভাবে? উনি ঘরের বাইরে গেলে আমি 3/4 পরে নিলাম। বেশ কিছুক্ষণ সময় পরে উনি ফিরে এলেন, আমাকে বললেন। চোখ অফ করতো। অবাক হয়ে বললাম, কেন? আহা কর না। চোখ অফ করে বললাম, বলুন কি? হাতে কি যেন একটা পরিয়ে দিয়ে বললেন, হ্যাপি ফুলসজ্জা পিচ্চি বউ। আমি চোখ খুলে অবাক হয়ে যাই। হাতে চিকচিক করছে একটা রিং। রিংটা ঘাস আর ঘাস ফুল দিয়ে বানানো। প্রকৃতির বানানো জিনিস এতটা সুন্দর হয়, আমি খুশিতে লাফিয়ে উঠলাম। উনি বললেন, বাসরাতে কিছু দিতে হয়, এখানে দামি জিনিস নেই দেওয়ার মতো, তাই এই প্রকৃতি থেকে নেওয়া জিনিস দিয়ে ফুলসজ্জার গিফট বানিয়ে ফেললাম। আমি যে অনেক খুশি হয়েছি উনি আমার চোখ দেখেই বুঝে গেলেন। ব্যাগ থেকে ড্রেস নিয়ে নিজেও চেঞ্জ করে নিলেন। ছেলেটার ঢাকা যাওয়া আসার ব্যাগটা ভাগ্যিস ছিল। ধোলা ময়লা ধুয়ে সতেজ হয়ে উঠেছে প্রকৃতি। দিঘির পাড়ে কয়েক টুকরো কাঠে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছি আমরা দুজনে। 2টা গাছের মাঝ বরাবর আগুন জ্বালিয়ে 2 সাইডের 2টা গাছে হেলান দিয়ে পিঠ ঠেকিয়ে বসে আছি দুজনে। দুজনের চোখের দৃষ্টি দুজনের দিকেই আছে। দিঘিতে অনেক লাল লাল শাপলা ফুল ফুটে আছে। বৃষ্টিতে প্লাবিত হয়ে শাপলাগুলো গোসল করে তাদের রূপ যেন আরও বহুগুণ বেড়ে গিয়েছে। পানির ভিতরে কাঠে জ্বালানো আগুনের প্রতিচ্ছবি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার পূর্ণ দৃষ্টি পানিতে দেখে বিহান ভাই বললেন, সদ্য বিবাহিত এই ছেলেটার প্রতি এতটা অবহেলা কেন মিসেস বিহান? কথাটা শুনেই এক ঝটকায় ওনার দিকে তাকালাম। উনি আমাকে মিসেস বিহান ডাকছেন। এই ডাকটা এতটা মিষ্টি না হলেও তো পারত। ওনার মুখের প্রতিটি কথা এত আকর্ষিত করে কেন আমাকে? মুখের উপরে পানিতে দলা ধরা কয়েক গোছা চুল এসে পড়েছে। চুলগুলো সরিয়ে দিয়ে বললাম, কিসের অবহেলা হলো বুঝলাম না তো। শ্বশুরের এই জামাইকে রেখে তার মেয়ে পানির দিকে তাকিয়ে আছে। এখন তো আমার ওই দিঘির বুকে শাপলা পাতার জল হতে ইচ্ছে করছে। তাহলে এই বাহানায় যদি সে একটু আমি দেখতো। কিছুটা লাজুকতা ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে বললাম, তাকেই তো দেখছি। জলের বুকে তাকে এতটা সুন্দর না লাগলেও পারত। ওই শাপলা পাতার নিচে আগুনের কুণ্ডুলির পাশে গাছে হেলান দিয়ে বসে থাকা এক যুবককে দেখছি। ওই ছেলেটা এত সুন্দর কেন বলতে পারেন? আল্লাহ কি সব সৌন্দর্য ওই ছেলেটার মাঝেই দিয়েছেন? এই সুন্দর ছেলেটাকে ছোটবেলা থেকে দেখে দেখে মুগ্ধ আমি। ওই ছেলেটাকে বলে দিন তার জন্যই শ্বশুরের মেয়ে তার জামাইকে কষ্ট দিচ্ছে। বিহান ভাই নিচের ঠোঁট কামড়ে ধরে একটা নেশাক্ত হাসি দিয়ে উঠে দাঁড়ালেন। ওনারও পরনে সাদা শার্ট, পরনে কালো জিন্স, মাথার চুল একটু পিছনে উঁচিয়ে দিয়ে নিচের শার্টের হাতা গোটাতে গোটাতে আমার দিকে এগিয়ে এলেন। আমার 2 বাহুতে হাত দিয়ে আমাকে দাঁড় করালেন। আমার কপালের ওপর এসে পড়া চুলগুলো ওনার হাত দিয়ে আমার কানে গুজে দিলেন। শার্টের হাতা অনেক বড়, আমার হাত ঠেকে গিয়েছে। উনি আমার পরা শার্টের হাতা ভাঁজ দিতে লাগলেন। 2 হাতই ভাঁজ করে কনুইয়ের নিচ পর্যন্ত রাখলেন। এরপর যেটা করলেন, হঠাৎ বুক ও দুরুম দুরুম সাউন্ড শুরু হলো। উনি শার্টের গলার কাছের প্রথম বোতামটা খুলে দিলেন আমার। বোতাম খুলে এদিক ওদিক কোনো খেয়াল নেই। ওনার গলার দিকে তাকিয়ে আছেন একভাবে। হাত গলাতেই আছে এখনো। আমি ওনার হাত গলায় আমার হাত দিয়ে একটু চেপে ধরে বললাম, কি করছেন? বউকে মানুষ যা করে তাই করছি। এসব কি বলছেন? পিচ্চি মানুষ কোথায়? গলা এঁটে দম বন্ধ হয়ে যাবে, বুঝতে পারবা না। একটা বোতাম খোলা থাকলে কিছুটা দম নিতে পারবা ভালোভাবে। ঠিক আছে পুচকি? ওহ, আমি ভেবেছি। যা ভেবেছো সেটা করব। বলেই কোমর চেপে ধরলেন। ওনার থেকে ছুটে পালালাম। কুড়ের ভিতর গিয়ে ভেজা কাপড়গুলো আনলাম। ওনাকে বললাম, এগুলো শুকাতে হবে না। বিহান ভাই বললেন, তোকে এইভাবে ভালো লাগছে দেখতে। আমি কি এইভাবে পিকনিকে যাব?
ওই যে 2টা গাছে রশি বাঁধা আছে, ওখানে মেলে দে। তাকিয়ে দেখি সত্যিই রশ্মি বাঁধা আছে। এগিয়ে গিয়ে দেখি খানিকটা উঁচুতে নাগাল পাচ্ছি না। ওনাকে ডাকলাম, বিহান ভাই এগিয়ে আসুন না, নাগাল পাচ্ছি না তো, আপনি একটু মেলে দিন। বিহান ভাই এগিয়ে এসে বললেন, আজ তোকে উঁচু করে ধরছি, তুই মেলে দে। উনি আমায় উঁচু করে ধরলেন আর আমি কাপড়গুলো মেলতে লাগলাম। হঠাৎ পেটে সুরসুরি অনুভব হলো। উঁচু হওয়াতে শার্ট খানিকটা উপরে উঠে নাভি বের হয়ে গিয়েছে। এত সময় কি নাভি দেখছিলেন? ওনার দিকে আমি তাকাতেই পেটে গভীরভাবে চুমু দিলেন। সুরসুরিতে লাফিয়ে উঠাতে নিচে নামিয়ে দিলেন। এই ছেলেটা এমন অসভ্য কবে হলো? সুযোগ পেলে এসব করছে। কাপড়ের পানি শুকালে আগুনে দিয়ে শুকালাম। এতক্ষণ বিভোর ভাই লম্বা এক ঘুম দিয়েছেন। কোন ভোর রাত্রে আমরা রওনা হলাম। দেখিরেই আন্টি খিচুড়ি রান্না করেছিলেন, সাথে ডিম ভাজি। আরাম করে খেয়ে বাইকে বেরিয়ে পড়লাম। বিহান ভাইয়ের কাঁধে হাত দিয়ে উন্মুক্ত গ্রামের রাস্তা দিয়ে চললাম। অবশেষে আমাদের গন্তব্যস্থানে পৌঁছলাম। মাত্রই বোধহয় রান্না শুরু হয়েছে, কারণ বৃষ্টির জন্য রান্না শুরু করতে পারিনি এত সময়। রিয়া বলল, কাজ করার ভয়ে পেছনে পেছনে থেকেছিলি, তাই তো দিয়া? তোহা আপু বলল, বিহান ভাই এত লেট করলেন কেন? ভীষণ মিস করছিলাম। বিভোর ভাই বলেন, কেন? সেটা বিহান ভাই জানেন। বিহান ভাই বলেন, নাউজুবিল্লাহ আপা, কি জানি আমি। আপা বলেই চোখ বড় বড় করলো তোহা আপু। এই আপা ডাক শুনে মাথা ঘুরে কাজের গেল যেন। বিভোর ভাই বললেন, এই আপা ডাক শুনে চোখ কপালে কেন তোহা? তাই বলে আপা ডাকবে? আপা ডাক নিষিদ্ধ বিহান ভাইয়ের জন্য। বিহান আন্টি ডাকবি এখন থেকে। তোহা মনে হয় এটাই চাচ্ছে। মোটেও না, আমি এটা চাইছি না। বিহান ভাই জানেন সব। তোহা মাপ চাই আপা, সদ্য বিবাহিত যুবক আমি। এগুলো বলে আমার সংসারে আগুন লাগিও না। রিয়া বলে উঠল, বিহান ভাই তাহলে তুহাপুর স্ট্রোক হবে এটা নিশ্চিত? বিভোর ভাই বললেন, রিয়া, আমি বিয়ে করলে কি স্ট্রোক হবে তোমার? আপনি ঠিক কতজনকে বিয়ে করবেন একটু বলবেন বিফর ভাই? যতজনকে প্রস্তাব দিয়েছেন বাবা, ভাবলেই নোবেল ছুটতে মন চাই আমার। তুমি একটু পাত্তা দাও না বলে ছেলেটা আজ আমের অভাবে জুস খাচ্ছে। আমের অভাবে জুস? এটার মানে কি? মানে তোমার অভাবে অন্যের কাছে যাচ্ছি। ছি ছি, আপনি এত বড় চরিত্রহীন কেন বিফর ভাই? ভাবতেই গা গোলাচ্ছে। বিয়ের পরও এই অসভ্য থেকেই যাবেন, তাই না? আরে না রিয়া, ভুল বুঝছো। ওইটা এমনি বলেছি। বিলিভ মি। বিলিভ হয় না তাই না? এই যে তিয়াসের চোখ ছুঁয়ে বলছি, এবার তো বিলিভ করো। তিয়াস ভাই ছিটকে গিয়ে পড়ে বললেন, বিভোর ভাই ভালো হয়ে যান। আর কত করবেন এসব ভণ্ডামি? আমার খালাতো বোনকে তাই প্রপোজ করেছেন, এখন আমাদের মিথ্যা ঢাকতে আমার চোখের বলিদান দিতে হবে, তাই তো? নিজে তো এমনি সব মেয়েকে নিচ্ছেন, তাতে আমাদের অন্ধ বানাচ্ছেন, যাতে বাকি যা মেয়ে আছে তারাও আপনার হয়। কয়টা লাগে শুনি? তিয়াস, আমি যাই করি তোর মতো তার মহিলাদের পিছে ঘুরি না। তোর জন্য পাড়ায় কোনো বিবাহিত মহিলারা নিরাপদ নয়। ভাই আর কত মাস দিবেন? মধ্যরাতের আকাশ যেন ভীষণ মায়াবী রূপ ধারণ করে আছে। নীল আকাশের নীলের সাথে ভেসে বেড়ানো সাদা মেঘের বুঝি ভীষণ ভাব। তা না হলে এই সাদা মেঘগুলো এই শুনশান নীরবতায় রাতের আকাশে ভেসে বেড়ায় কেন? সাথে চাঁদও যেন আজ পূর্ণ তিথিতে আছে। গোলাকার রুটির আকৃতির রক্তিম বর্ণের চাঁদ বুঝি আজ উঠেছে আমাদের মধুচন্দ্রিমার সাক্ষী হতে। এই চাঁদ আজ আস্ত এক ভালোবাসার সাক্ষী হিসেবে ছিল। যা কেউ জানে না এই চাঁদ সেটা জানে। বুকে হাত বেঁধে সবার থেকে খানিকটা দূরে গিয়ে আকাশপানে তাকিয়ে আছি আমি। এক ভীষণ অস্থিরতা কাজ করছে আমার মাঝে। বারবার ওই সুন্দর সময়টুকু মনে পড়ছে আমার। ভাইয়ারা রান্নার পাশাপাশি ভীষণ আড্ডা দিচ্ছে, আর আমি মনে ভেবে চলেছি কিছুক্ষণ আগের ঘটনা। আমাদের সাইডেই কয়েকজন তরুণ যুবক যুবতী পিকনিকে এসেছে। ওরাও এক ফ্যামিলির মানুষই হবে। আমাদের মতোই ভীষণ আড্ডা দিচ্ছে ওরা। পাশেই নাচ গান হচ্ছে, সবাই আড্ডার পাশাপাশি সেটাও উপভোগ করছে। হঠাৎ কেউ বলে উঠল। খেয়াল করে দেখি সাইমন নামের ছেলেটি আমার দিকে একভাবে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই প্রথম কোনো মেয়ে দেখছে সে।
ছেলে মানুষ এতটা ছ্যাচড়া হয় কিভাবে বুঝি না। সাইমন নামের ছেলেটি বলে, উঠলো আকাশ থেকে সদ্য নেমে আসা পরিটির দিকে তাকিয়ে আছি। দেখছিস না, একভাবে আকাশ পানে তাকিয়ে আছে। ওর চোখে ভীষণ মায়া। ছেলেটির দিকে একবার তাকালাম। দেখতে খারাপ না, শ্যামবর্ণের লম্বা ছেলেটি এক নজরে তাকিয়ে আছে আমার দিকে। ছেলেটির চাহনিতে অন্য কিছু বোঝা যাচ্ছে। মেয়েদের 100 গজ দূর থেকে কেউ ফলো করলেও তারা বুঝতে পারে। সেখানে আমারও ব্যতিক্রম হলো না। ছেলেটির কথার ধরন বুঝতে বাকি রইল না আমার। আমি আর এক দণ্ড না দাঁড়িয়ে ভাইয়াদের কাছে চলে গেলাম। ওদের রান্না শেষ প্রায়। পরিবেশনের জন্য রেডি করছে ওয়ান টাইম প্লেটগুলা। মেহু আপু আর শুভ ভাইয়াই সব কাজ করছে। হঠাৎ এক টুকরো আগুন ছিটকে গিয়ে মেহু আপুর হাতের উপর পড়ল। আপু আহ বলে চিৎকার দিতেই সবার নজর মেহু আপুর দিকেই গেল। আমাদের সবার আগে শুভ ভাইয়া সবার আগে হাত ধরে ফেলল। যে যাকে ভালোবাসে তার বোধহয় ভেতর আত্মা সবার আগে কেঁপে ওঠে প্রিয়জনের কিছু হলে। প্রিয় মানুষটাই কি এমন যার কিছু হলে ভিতর থেকে কষ্ট আপনা আপনিই বেরিয়ে আসে? তার কিছু হলে সবার আগে ভিতরে এক ছটফট শুরু হয়। শুভ ভাইয়ার দিকে তাকালেই বোঝা যাচ্ছে মেহু আপুর হাত ধরে কেমন একটা করছে। আপুর হাতে বারবার ফু দিয়ে দিচ্ছে। ভাইয়া হাতের আঙ্গুল দিয়ে যত্ন করে আলতো পরশে হাত ডলে দিচ্ছে। শুভ ভাইয়া মেহু আপুকে বারবার জিজ্ঞেস করছে, এই মেহু, তোর কি অনেক খারাপ লাগছে? অনেক কষ্ট হচ্ছে তোর? হাত কি অনেক জ্বলছে? এই মেহু, এই তোকে না বারবার বললাম সাবধান, সেই হাত পুড়িয়ে ফেললি। শুভ ভাইয়া বিহান ভাইকে বলল, এই বিহান, ওর হাতে কি অনেক প্রবলেম হবে? বিহান ভাই একটা মলমের নাম বলে বললেন। শুভ, এই মলমটা মালিশ করলে ঠিক হয়ে যাবে। বিভোর ভাই বললেন, শুভ মিহুর হাতের থেকে তোর হাতে প্রবলেম বেশি হবে না। মানে আমি এতক্ষণ যা দেখলাম, ফুপিকে বলে তোর বিয়ের ব্যবস্থা না করলেই নয়। আমি চাই না আমার একমাত্র ফুফুতো ভাই হার্ট অ্যাটাকে মারা যাক। শুভ ভাইয়া হেসে দিয়ে বললেন, বিফোর, এই উপকার জীবনে ভুলবো না, প্লিজ এই উপকারটা কর ভাই। বিহান ভাই মেহু আপুর কাছে প্রশ্ন করলেন, মেহু, অনেক খারাপ লাগছে কি তোমার? একদমই চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মাঝে সাইমন নামের ছেলেটি সাথে করে আরেকটি মেয়েকে এনে আমাকে বলে,